আসসালামু আলাইকুম। তারেক রহমান জানেন নাকি কিভাবে হয় দুর্নীতি? ছোট্ট একটি সার্জারি বা স্ক্যানিং বা আল্ট্রাসাউন্ড যে কোনো কায়দায় হোক, একটু পোস্টমর্টেম করে দেখি বাংলাদেশ যে কর্ম কমিশন বা সংস্থাপন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশের সর্বস্তরের যে সরকারি চাকরির ক্ষেত্র বা অবকাঠামো বা পরিধি তৈরি করা আছে, কোন খাতে কোন পোস্টে কত গ্রেডের জন্য কি পরিমাণ লোক নিয়োগ দেওয়া হবে, তার যে একটি পরিমাপ তৈরি করা আছে বাংলাদেশের। এটা কি আসলে বাংলাদেশের জন্য মোটেও প্রযোজ্য কিনা? সেই পরিমাণ লোক নিয়োগ দিলে তাদের যে বেতন কাঠামো, ভরণ পোষণ, আবাসন, তাকে যে লালন পালন দিয়ে সরকারি সুযোগ সুবিধা দিয়ে পরিপুষ্ট রেখে দেশের জন্য কি সুব্যবস্থা আছে কিনা, তার বেতনের সংস্থান কোত্থেকে আসবে, এই জনগণ সেই বোঝা সেই ভার সহ্য করতে পারবে কিনা, সেটার কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা নাই। শুধু কি ওই যে সংবিধান নকল, ব্রিটেনের তো কোনো স্থায়ী সংবিধান নাই, কিন্তু ভারতের একটা ছিল বা পাকিস্তানের ছিল। তারপর স্বাধীনতার পরে বসে কতজন সাধারণ মানুষের বা জনগণের পরিপ্রেক্ষিতে কোন খাতে কি পরিমাণ লোক নিয়োজিত করা হবে তার উপরে ভিত্তি করে, যেমন ধরি স্বাস্থ্য খাতের বিভিন্ন অঙ্গ আছে, ক্লারিক্যাল জব আছে, অফিসিয়াল, স্টোরিং, সরাসরি মেডিকেলের সাথে সম্পৃক্ত, প্রশাসনে কতজন কি, ওর একটি অর্গানাইজেশনের জনবলের তালিকা তৈরি করে দেওয়া আছে। কতজনের এগেনেস্টে কতজন লোক প্রয়োজন সেইটাই, কিন্তু সেই যে লোকের পরিবর্তে কতজন লোক দেওয়া হবে তাকে সেই পরিমাণ লোকের ভার ওজন বাংলাদেশে কি আদতেও সয়ে নেওয়ার ক্ষমতা আছে অর্থনৈতিকভাবে? এখন আপনি যে কোনো খাতেই হোক, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, প্রশাসনে বলেন, আইন শৃঙ্খলা জায়গায় বলেন, যে কোনো স্থানীয় সরকারের আওতাধীন যে সমস্ত, যেমন ভূমি আছে, কর ট্যাক্সের আওতাধীন যারা যেখানেই আছে না কেন, যে কোনো অফিসে আপনি মন্ত্রণালয়ে গিয়ে খোঁজ খবর নেন, আপনাদের কর্মচারী কতজন এবং কর্মকর্তার জন্য কতজনের সংস্থাপন বা লোক নিয়োগের অবকাঠামো তৈরি করা আছে। হাজার হাজার আছে। কত কোনো কোনো মন্ত্রণালয়ে সিকি বা অর্ধেক, বাকি লোক নাই, আসলেও প্রয়োজনও নাই, অথবা ওই সমস্ত লোকের প্রয়োজন থাকলেও তাদের যে বেতন, তার পিছনে যে সরকারি খরচ, সেই খরচ ব্যয় বহন করবার মতো বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ বা অভ্যন্তরীণ অর্থনৈতিক এখনও সুব্যবস্থা গড়ে ওঠে নাই। কিন্তু সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকান্সি আছে চাকরির জন্য। এখন এই ভ্যাকান্সিগুলো নিয়ে হয় ব্যবসা। ধরেন স্বাস্থ্য খাত, প্রচুর ভ্যাকান্সি পড়ে আছে, একেবারে কর্মচারী থেকে শুরু করে, কর্মকর্তা ডাক্তার থেকে শুরু করে, অর্গানাইজেশনের আরও যত প্রশাসন বলেন, মেডিসিন বিভাগ বলেন, সমস্ত জায়গাতেই প্রচুর ভ্যাকান্সি রয়ে গেছে। এখন এই যে ভ্যাকান্সি রয়ে গেছে, এখন কি হবে? এর জন্য এই বিভাগের জন্য আলাদা একটি কমিটিও করে দেওয়া আছে দেখভাল করবার জন্য, এর সাথে অনেক কিছু সংশ্লিষ্ট। এখন বড় ধরনের একটি অর্থনৈতিক ব্যবসা করা হবে এই স্বাস্থ্য খাত নিয়ে, নিয়োগ নিয়ে। কি নিয়োগ? ডাক্তারকে আমরা এবার 10,000, সাপোজ অত নয়, 1,000 ডাক্তার নিয়োগ দেব। এই 1,000 ডাক্তার নিয়োগ এক জায়গা থেকে দিলেই হবে না, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় দিলেই হবে না, শুধু স্বাস্থ্যের সাথে রয়ে গেছে অর্থ, সে বরাদ্দ দিতে পারবে কিনা, অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট, তার সাথে সংশ্লিষ্ট সংস্থাপন মন্ত্রণালয়, তার অবকাঠামোর দিক থেকে ভ্যাকান্সি কতজন আছে, এতজন দিয়া কি যৌক্তিক হবে কিনা, অর্থাৎ লেস টানতে টানতে বাড়তে হবে। এখন এই 5-7টা মন্ত্রণালয়ের সাথে কমিটির সাথে মন্ত্রী, উপমন্ত্রী যারা আছে, উপদেষ্টা, সবাই মিলে বৈঠক করবে,
আমরা এতজন লোক নিয়োগ দিব। এতজন লোক নিয়োগ দিতে হলে এই লোকগুলো কেন নিয়োগ দেবে? এদের কি দায় ঠেকে গেছে নাকি যে নিয়োগ দেবে? দায় ঠেকে গেছে। বড় ধরনের একটি অর্থের বাণিজ্য খেলা হবে এখানে। 1000 ডাক্তার নিয়োগ হবে। একেবারে সার্কুলার থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত যে প্রক্রিয়া, প্রতি মন্ত্রণালয় ভাগ হয়ে যাবে, একেবারে স্পষ্টভাবে ভাগ হয়ে যাবে। সংস্থা মন্ত্রণালয়কে দিতে হবে 100 কোটি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে 100 কোটি, অর্থ মন্ত্রণালয়কে 100 কোটি। এই 100 কোটি টাকা তাদের কাছে খুব মামুলি ব্যাপার, ক্ষুদ্র একটি ব্যাপার। কারণ একজন ডাক্তার যখন বিসিএস দিয়ে নিয়োগ দিয়ে আসবে, এখন তো আগে 50-60 লাখ ছিল, সম্ভবত এখন 1 কোটির উপরে হয়ে গেছে, দিতে হবে। এর ভাগ পৌঁছে যাবে একেবারে ওই মন্ত্রণালয় সংশ্লিষ্ট থেকে শুরু করে সরকারের দলীয় ফান্ড থেকে শুরু করে সর্ব জায়গায়, ওই সরকারের ওই অনেক উঁচু পর্যায়ে শুরু হবে। এইটার ভাগ নিচু পর্যায়ে আসবে না। তারপরে সেই প্রক্রিয়া শুরু, অর্থাৎ দুর্নীতি খুব সুকৌশলে শিখর পর্যন্ত কিভাবে পতিত হয়ে আসছে প্রতিষ্ঠিতভাবে, তার এই একটি অংশ। এবার আর একটি অংশ আসি, মাস্টার নিয়োগ দিতে হবে, প্রাইমারি স্কুলের মাস্টার মহিলাদেরকে। এই সার্কুলার কে দেবে, কেন দেবে? শিক্ষা মন্ত্রণালয়কে দায় থেকে গেল? পারলে সরকার দিক। সরকারকে, সরকার নির্দেশ দেবে আমরা শিক্ষা খাতে মাস্টার নিয়োগ করব, 5000 মহিলা মাস্টার নিয়োগ হবে সারা দেশে। সার্কুলার দেওয়ার সাথে সাথে দৌড় ঝাঁপ লাভ ধাপ শুরু হয়ে গেল। মন্ত্রী থেকে শুরু করে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এবার সারা দেশের 64টি জেলায় যতগুলি এমপি আছে তাদের দরজা খোলা। এমপিদের ভাইদের জন্য উন্মুক্ত হয়ে গেল একটা ব্যবসা বাণিজ্যর বড় রকমের মানে মুক্ত বাজার শুরু হয়ে গেল। জেলার সভাপতি থেকে শুরু করে যত ধরনের নেতা গোতা সব, যারা চাকরি প্রার্থী তারা জমি জমা বিক্রি করে, সব কিছু বিক্রি করে, কেউ 15 লাখ, 25 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরা শুরু হয়ে যাবে। কেউ মন্ত্রীর কাছে দেবে, কেউ এমপি সাহেবের কাছে দেবে, কেউ এমপি সাহেবের মিসেসের কাছে দেবে, কেউ এমপি সাহেবের বড় ভাই, মেজে ভাই, ছোট ভাই, তার কাছে দিয়ে মাধ্যম চ্যানেল খোঁজা শুরু হয়ে গেল। বড় ধরনের একটি অর্থনীতির ঘোরদৌড় মাঝে শুরু হয়ে গেল। কে চাকরি পাবে, কে পাবে না, কে টাকা ফেরত পাবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। দ্বিধার সে টাকা বিতরণ শুরু হয়ে গেল। কেউ এখানে চান্স না পেয়ে ঢাকাতে শিক্ষামন্ত্রী হোক, শিক্ষা সচিব হোক, অফিস সংশ্লিষ্ট দালাল তো থাকেই, তাদের ড্রাইভার হোক, ওই অফিসের যে গেটে বসে থাকে যে কর্মচারীটা 4র্থ শ্রেণীর, তার সাথেও বসের ভালো সম্পর্ক আছে, গোপন কাজ কাম তার হাত দিয়েও করা হোক, তার চ্যানেল হোক, বাসাতে ম্যাডামের সাথে তার বান্ধবী আছে, কার সাথে কবে পড়ালেখা করেছিলেন সেই সূত্র, তাদের আত্মীয় স্বজন আছে, আত্মীয় থেকে আত্মীয়, বান্ধবী থেকে বন্ধু, বান্ধবী থেকে বান্ধবী, শুরু হয়ে গেল কোটি 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 টাকার চালাচালি, লেনদেন ধুমছে চলছে। কে চাকরি পাবে নাকি তারও কোনো ঠিক নেই, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু টাকা দিয়ে সবাই খুশি, চাকরি হয়ে যাবে, আমার চ্যানেল খুব শক্ত, খুব বড় শক্তিশালী মাধ্যমের কাছে টাকা দেওয়া হয়েছে বা যোগাযোগ চলছে, চাকরি হয়ে যাবে। দুর্নীতিগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এদেশে? ওপেন সিক্রেট। পুলিশের নিয়োগ, এবার 5000 পুলিশ বাংলাদেশে নিয়োগ দেওয়া হলো। এই সার্কুলারটি কে দেয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের আইজিপির মাধ্যমে হয়ে, এর সাথে ওই সবাই, ওই কমিটি থেকে শুরু করে অর্থ সংস্থানের ব্যাপার আছে, অর্থ মন্ত্রণালয় দিতে পারবে কিনা বেতন, তার আয়ের পথ কিভাবে বাজেটে অন্তর্ভুক্তি করা হবে সেই জায়গা তৈরি করতে সংস্থাপনে অর্থ মন্ত্রণালয় এগিয়ে আসবে। সংস্থাপনের মন্ত্রণালয় তার অন্তর্ভুক্তিতে কতজন আছে, আরও কতজনকে আসলেই দরকার কিনা সেটা সে পরীক্ষা নিরীক্ষা করবে। অর্থাৎ ওই জায়গাগুলো যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের জন্য একটা খেলার মাঠ যেমন তৈরি হয়, এই নিচের থেকে শুরু হয়ে গেল। আমার জেলা যেটাই হোক না কেন, আমার জেলায় ভাগে এবার 25 জন এসছে, একবারে স্পষ্ট চোখের সামনে, আপনিও জানেন, আমি তো জানি বলেই বলছি, ভাগ হয়ে যাবে। এই 25 জনের এমপি সাহেব একা নেবে 10 জন, এসপি সাহেব হয়তো 5 জন বা 7 জন, জেলার সভাপতি 5 জন, 5 জন থাকবে জেলার যে নেগো কমিটির যে
কেন্দ্র ফান্ড, সেখানে 5 জনের টাকা জমা দিতে হবে, অর্থাৎ ওই টাকা আবার পুরা জেলায় তাদের যতগুলো কমিটি আছে, কমিটির ভিতরে যারা একটু একটু ভাগ পায় তাদের মাঝেও বিতরণ হবে ওই টাকা থেকে। এমপি সাহেবের লোক 10 জন, এটা তো আর কেউ জানে না। 25 জন, 25 জনের খবরই জানে যে আমাদের এমপি সাহেব 25 জন আমরা ভাগে পাইছি, 25 জনেরই। এখন এই 5-25 জন 125 জনের টাকা এমপি সাহেবের কাছে জমা হয়ে যাবে। 10-12-15 জনের টাকা এমপি সাহেবের মিসেজের কাছে বালিশের নিচেই চলে যাবে। এমপি সাহেবের ভাই বিরাদাররা আছে, এমপি সাহেবের পর্যন্ত কেউ নাগল পাচ্ছে না, তারা বড় ভাইয়ের বন্ধু, বড় ভাইয়ের হাতে চলে যাবে। মেজ ভাই ছোট ভাইয়ের হাতে চলে যাবে। মা বেঁচে থাকলে মায়ের হাতে বড় একটা অংশ চলে যাবে। দেখা যাবে 25 জনের পরিবর্তে 200-300 লোকের টাকা খাটের নিচেই ভরে গেছে, আলমারির ডয়ার আর কোথাও কারো জায়গা নেই, সমস্ত জায়গায় এইভাবে। এসপি সাহেব, তারও লোকজন আছে, কেউ এসপি ড্রাইভার আছে, এসপি সাহেবের বডিগার্ড আছে, এসপি সাহেবের কার সাথে এই সংশ্লিষ্ট কাজগুলো করান সেই লোকগুলো আছে, তাদের মাধ্যমেও যাচ্ছে বিভিন্নভাবে। এসপি সাহেবের ভাগে 5 জন, তিনি হয়তো 25 জনের টাকা অলরেডি কাভারে চেয়েছে। নিতে না চাইলেও নিতে হবে স্যার, কত নেবেন না? ও 10 দেশে আমি 15 দেবো, ও 15 দেশে আমি 20 দেবো, টাকা নিয়ে কোনো ব্যাপার না। জমি জমার অনেক দাম, 5 শতক জায়গা বেচলেই হয়ে যাচ্ছে। 5 শতক জমি তো আছেই বাবার। চাকরির জন্য একটা ছেলের সারা জীবনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, একটা নিশ্চয়তা থাকবে, তার জীবনের একটা লাইফ ক্যারি করবে, সুন্দর সরকারি চাকরি, অবস্থা খবরই আলাদা, টাকা কোনো ব্যাপার না। এই যে এগুলো তো একবারে সাংবিধানিক কায়দায় ইস্টাবলিশড দেশে। এইসব জায়গায় কী কেউ হাত দেশে দেওয়ার মতো অবস্থা আছে? প্রচুর বেকার শিক্ষিত ছেলেপেলে, প্রচুর অর্থ, আর এই অর্থ লুটে নেওয়ার জন্য একবারে সংবিধিবদ্ধভাবে, যদিও সিক্রেট তারপরেও ওপেন, কে নেয়নি টাকা, কে নেয় না টাকা, কে এই বাণিজ্যের ভিতরে নেই। একবার যারা কমিটিতে থাকে সেই কমিটিতে শুরু করে নিয়োগের শেষ পর্যন্ত একজন দালাল পর্যন্ত, এর অংশীদারিত্ব কে না করে? এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো এদেশের রাজনীতির অঙ্গনকে আরও বেশি ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে, যে এখানে প্রচুর অর্থের ব্যবসা। আমি শুধু একটির কথা বলেছি, আমি মাগুরার কথা বলি। বিগত সরকারের শেষের টার্মে এসে মাগুরাতে জজ কোর্টের জন্য 10 জন কি 12 জনের একটি নিয়োগ সার্কুলার নিয়ে আসে। এই নিয়োগগুলো কিন্তু এমনি এমনি হয় না। স্থানীয় যে এমপি থাকে সেই এমপি সাহেব হয়তো কয়েক কোটি টাকা বিভিন্ন জায়গায় ওই ছাগলের পাতা খাওয়াইতে হয়, পাতা খাওয়াইয়ে তিনি জজ কোর্টের জন্য 10 জন বা 12 জনের একটা নিয়োগ সার্কুলার তিনি করিয়ে এনেছিলেন। করিয়ে এনে এলাকায় মাগুরাতে দেখলেন যে তার এই টাকা ওঠে না, তারা যেটা দিতে চায় বা তার মধ্যস্থতাকারীরা যারা তার পর্যন্ত যে টাকা দেয় খুব বেশি লাভবান হয় না। 1 কোটি টাকা দিলে তার তো 5 কোটি টাকা হইতে হবে। 4 কোটি টাকা লাভ না করলে কিসের এমপিগিরি? 4 কোটি টাকা 5 কোটি টাকা তাদের তো ব্যবসার 2-1 পয়সার মতো। তিনি এই লোকগুলোকে বরিশালের সম্ভবত শম্ভু নাকি আরেকজন এমপির কাছে বিক্রি করে দিয়েছিলেন, প্রচুর লাভ নিয়ে, অর্থ নিয়ে বিক্রি করে দিলে বরিশালের লোক মাগুরার জজ কোর্টে নিয়োগ পায়। কি দুর্ভাগ্যজনক বাংলাদেশ! এটা হচ্ছে ছোট একটি নমুনা বললাম আমি। পরে এমপির বিরুদ্ধে সম্ভবত আরেকজন এমপি, যিনি ওর সাথে তদবিরে জড়িত ছিলেন বা তার লোকজনের কাছ থেকে পাইস নিয়েছিলেন, পরে দেখে চাকরি তাদের দিতে পারে না, কি করবে, তিনি এই নিয়োগের বিরুদ্ধে মামলা করে দিয়েছিলেন কোর্টে। কি দুর্ভাগ্য দেশ আমাদের! যারা ভোট দিচ্ছে তার গেটে, তার বাসার সামনে কুকুরের মতো রাত দিন ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, সেখানে তাদের কাছ থেকেই অর্থ সংগ্রহের জন্য কি ব্যাকুল আমাদের সম্মানীয় মাননীয় সংসদ সদস্য। এদের কথার আগে আবার মাননীয় বলতে হয়, সম্মানিত বলতে হয়, না হলে তাদের সম্মান বাঁচে না। তারাই জনগণকে নিয়ে কি সুন্দর বাণিজ্যে লিপ্ত এই দেশে, বাংলাদেশে। এই জন্যই যেসব জায়গাতে সার্কুলার রাষ্ট্রীয়ভাবে হবে, সরকার সিদ্ধান্ত নেবে,
কোনো মানুষ যেন ম্যানিপুলেট না করতে পারে, ম্যানেজ না করে কোনো জায়গার এমপি, কোনো মন্ত্রী, এইগুলো না, সরাসরি রাষ্ট্রীয় কোথার থেকে কতজন লোক নেবে, কোন মন্ত্রণালয় আন্ডারে, একবার সরাসরি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এটা সার্কুলার হইতে হবে। সার্কুলার নিয়ে আর একটা ব্যবসা, আপনি এই আমলিগ যেটা করে গেছে, আবুল মাল আব্দুল মহিত বাংলাদেশের মানুষকে কিভাবে ভিখারিতে পরিণত করে দিয়ে গেছে। একটি সার্কুলার করতে গেলে তার সম্ভবত বিভিন্ন জায়গায় 200-300 টাকা ব্যাংক ড্রাফট করতে হয়। কাজ কাম বাদ দিয়ে ফেলে এসে অনলাইনের জন্য কম্পিউটারের দোকানে লাইন ধরে দিনের পর দিন ঘোরাঘুরি করতে হয়। 150 টাকার জায়গায় তারা 300, 400, 500 টাকা খরচ নেয়। হাজার হাজার এভাবে সার্কুলার হয়েছে, আর সরকারি খাতে কোটি কোটি টাকা জমা করিয়েছে সাধারণ গরিব মানুষের টাকা। সেই সার্কুলারের আর কোনো রিপ্লাই আমলিগ সরকারে আসে নাই। অপেক্ষার পর অপেক্ষা করে করে সেই সব ছেলেপেলে এখন কেউ ভ্যান চালায়, কেউ ইজি বাইক চালায়, কেউ রাজমিস্ত্রির কাজ করে। সে সম্বলটুকু বিক্রি করে হয়তো বিদেশে পাড়ি জমিয়েছে সেই সব মানুষেরা, জনগণেরা। এই যে রাষ্ট্র সরকার জনগণকে নিয়ে বাণিজ্য খেলায় লিপ্ত থাকে, অর্থ সংগ্রহ করে শত শত কোটি টাকা নিয়ে তারা বিদেশে পাচার করে দিচ্ছে। এদেশের মানুষের বুকে পাড়া দিয়ে, ঘাড়ে পাড়া দিয়ে, গলায় পাড়া দিয়ে, কণ্ঠ রোধ করে রেখে তাদেরকে অকেজো করে রাখে। এই যে ভোট নিয়ে সরকার গঠন করে তারপরে সরকার সমস্ত জনগণকে স্তব্ধ করে দিয়ে তার উপরে যে স্টিম রুলার চালিয়ে যে দুর্নীতির ক্ষেত্র রাজনীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাংলাদেশের জনগণের ভিতরে জনগণকে যে বিভ্রান্ত করার যত অপকৌশল এ রাজনৈতিক নেতারা তৈরি করে দিয়েছে, সমাজে গেঁথে দিয়েছে, যেন এইটাই যেন নিয়ম। মানুষ জানে যে কোনো চাকরি পেতে হলে ঘুষ দিতে হয়, এটা একেবারে বিধিবদ্ধ, সংবিধানে অন্য কোনো কথা থাকার না থাক, এইটাই আছে যে চাকরি যে কোনো কাজ নিতে হলে আপনাকে ঘুষ দিতে হবে। এই প্রথার থেকে বের হয়ে আসবার জন্য স্পষ্ট পরিষ্কারভাবে ঘোষণাও যেমন থাকতে হবে, তেমনি সরকারিভাবে বারবার যারা এর সাথে জড়িত থাকবে তাদেরকে দুদক, তাদের পিছনে এনএসআই, তাদের পিছনে আরও কোনো এই গোপন মানে কি বলবো, এদের আইন শৃঙ্খলা বাহিনীর যেসব অনুচর রয়ে গেছে, ডিজিএফআইকে ব্যবহার করা যেতে পারে, এদেরকে লাগিয়ে রেখে যে এরা কোন ধরনের হ্যান্ডেলিং করছে, কে কোথায় কার মাধ্যমে কোন অফিসে কারা যাওয়া আসা করছে, কাদের হাতে ব্যাগ, কাদের পকেট ভারী, এগুলো আগে সতর্কতার পরে তারপরে এগুলো ক্ষেত্র চিহ্নিত করে তাদেরকে সরাসরি, শুধু চাকরিচ্যুতই নাই, সরকারি চাকরিজীবীদের নামে কেন মামলা হবে না, এসব কোনো কিচ্ছু না। সরকারি চাকরি কি ফেরেস্তা করে? যারা সরকারি চাকরি, দুর্নীতি তো তারা করে, ঘুষ তো তারাই নেয়। তো ঘুষ নেবে, দুর্নীতি করবে, তাদের নামে মামলা দিতে পারবে না কেন? তাদেরকে এই আইনি ক্ষমতা কেন দিয়ে দেওয়া হবে যে তাদের নামে কোনো মামলা হবে না? করতে হলে তাদের অনুমতি লাগবে। তারা কি তার অনুমতি দেবে এই কর্মচারীর বিরুদ্ধে, এই কর্মকর্তার বিরুদ্ধে আইনি সহায়তা নিতে? জনগণকে উন্মুক্ত করে দিতে হবে ওই নিয়োগ কর্মকর্তাদের বিরুদ্ধে। কে কোথায় টাকা চাচ্ছে, কে কোথায় কি ইঙ্গিত দিতে হচ্ছে, কি কার মাধ্যমে হয়ে আসতে বলতেছে, এটা জনগণকে প্রকাশ্যে কথা বলার সুযোগ করে দিতে হবে। আর এর জন্য সরাসরি জনাব তারেক রহমানকে সঠিক কঠোর পদক্ষেপ নিতে হবে, নইলে এদেশ থেকে দুর্নীতি যাবে না। নিজের দল যেমন গতবার দুর্নীতির একটি বিশাল ক্ষেত্রে চিহ্নিত হয়েছিল, তার থেকে বের হয়ে আসতেই এখন থেকেই অত্যন্ত কঠিন পদক্ষেপ নিয়ে আপনাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে এবং সেই পথে হাঁটতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।